সেটেলমেন্ট সার্ভিস এজেন্ট হিসেবে দায়িত্ব ইস্টার্ন ব্যাংক। সোমবার ইবিএল এর কার্যালয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা। জি ভাইয়া, জি পড়ব। আচ্ছা আচ্ছা। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার ফোন, বাংলাদেশের পাশে থাকার ঘোষণা, হোয়াইট হাউসের বিবৃতি। মেঘনায় জি ভাইয়া, আমি আপনার কথা বুঝি নাই ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার ফোন, বাংলাদেশের পাশে থাকার ঘোষণা, হোয়াইট হাউসের বিবৃতি। মেঘনায় নোঙর করা জাহাজের 7 খুন নিয়ে কাটছে না ধোঁয়াশা, সহকর্মী হত্যার বিচার দাবিতে নৌ শ্রমিকদের বিক্ষোভ। খুনিদেরকে দ্রুতগতিতে ধরে এনে আইনের আওতায় যদি আনতে না পারে, ইনশাআল্লাহ আমরা 26 তারিখ দিবাগত রাত্রি 12:01 থেকে আদৌ কাজ করবো কি করবো না। পদ্মার বুক চিরে ছুটল জাহানাবাদ এক্সপ্রেস, খুলনা ঢাকা রুটে দূরত্ব কমল 177 কিলোমিটার, সময় লাগছে মাত্র 4 ঘন্টা। ঢাকা থেকে খুলনা উর্বশী বাংলা মাধ্যমে খুলনা বেনাপোল যেতে পারবে অনেক যাত্রী। আলহামদুলিল্লাহ খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা আসছি। দেখা যাক আগামীতে ভবিষ্যতে আমরা চাচ্ছি আরো যে একটা ভালো ট্রেন আমাদের একটু আসুক। খুবই ভালো লাগছে এবং আজকে টিকিট পেয়েছি, এটার মধ্যে আসছি, এই ট্রেনটা আসতে পারছি এবং এসে খুবই ভালো লাগতেছে। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 5 জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, 1 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন। বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের ঘটনাকে হত্যা দেখিয়ে ট্রাইব্যুনালে মামলা, ক্ষুব্ধ খোদ নিহতের বাবা, তদন্তে অব্যাহতির আশা। আমার এই কাগজপাতি নিয়ে ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না বাবা, আমি অন্ধ, আমার চোখ একটা চোখ আছে। এবং সিলেট এনসিএল টি20 ফাইনালে মুখোমুখি রংপুর ও ঢাকা মেট্রো, প্রথম শিরোপা জিততে মুখিয়ে দুদল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষায় নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এছাড়া পরবর্তীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন দেওয়ার কথাও জানায় হোয়াইট হাউস। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়ে ঢাকার দেয়া চিঠি গ্রহণ করেছে নয়াদিল্লি। তবে গণহত্যা মামলার আসামি হাসিনার ফেরত দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। লুৎফর কবিরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে পলাতক হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে কাঠগড়ায় দাঁড় করাতে চায় ঢাকা। তাকে ফেরত চেয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হাসান। ঢাকার পক্ষ থেকে দেয়া চিঠি বা কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে নরেন্দ্র মোদী সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সোমবার বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছে দিল্লি। তবে কি শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত পাচ্ছে বাংলাদেশ? তাকে ফেরত দেয়া হবে কিনা এ বিষয়ে দিল্লির কোনো মন্তব্য নেই বলেও জানান মুখপাত্র জয়সওয়াল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলায় নির্দেশের অভিযোগে শতাধিক মামলা রয়েছে। এমনকি আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এ পরিস্থিতিতে তাকে দিল্লি থেকে ফিরিয়ে বিচারের দাবি উঠেছে দেশজুড়ে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাহাজের ৭ কর্মী হত্যার ঘটনায় চাঁদপুর লঞ্চঘাটে বিক্ষোভ মিছিল করছে নৌযান শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সকাল থেকে নৌ টার্মিনালে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে তারা। শ্রমিক নেতারা জানায়, হত্যার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সারা দেশে নৌ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেন তারা। এদিকে হত্যার শিকার ৭ জনের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। সোমবার দুপুরে চাঁদপুরের হরিণা ফেরিঘাটে এক জাহাজ থেকে ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মুমূর্ষ অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে ভর্তি করা হয় চাঁদপুর সদর হাসপাতালে। সেখানে বিকেল ৪টার দিকে মারা যান আরও ২ জন। সব মিলিয়ে এ ঘটনায় প্রাণ ঝরল ৭ জনের। নিহত ৭ জনের মধ্যে ৬ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন জাহাজটির মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল এবং মাজেদুল। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমার এই মেরিন লাইফে মনে হয় এটাই প্রথম আমি এই জাতীয় নজিরবিহীন ঘটনা দেখি নাই। আগামী এই ৭২ ঘন্টা যে আলটিমেটাম দিলাম, এই আলটিমেটামের মধ্যে খুনিদেরকে দ্রুত গতিতে ধরে এনে আইনের আওতায় যদি আনতে না পারে, ইনশাআল্লাহ আমরা ২৬ তারিখ দিবাগত রাত্রি ১২টা ১ মিনিট থেকে আদৌ কাজ করবো কি করবো না। আশা করি খুব শীঘ্রই ঘটনা যাই ঘটুক না কেন এর মূল রহস্য উদ্ঘাটন করে আমরা যারা এটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। চাঁদপুরে জাহাজে ৭ জন হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন এবং জানাবেন হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, হত্যাকাণ্ডের রহস্য কিন্তু এখনো উদ্ঘাটন হয়নি এবং ময়না তদন্তের জন্য কিন্তু লাশগুলোকে, মরদেহগুলোকে মর্গে পাঠানো হয়েছে। তো এখন সর্বশেষ আমরা দেখেছি যে আমি রয়েছি চাঁদপুর সদর হাসপাতালে। এখানে নিহতদের স্বজনরা এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি। তাদের কান্নায় কিন্তু এখানে বাতাস বাড়ি হয়ে উঠছে। তারা দাবি করছেন যে এই নৃশংস হত্যাকাণ্ডের যেন দ্রুত যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়। এবং তারা আরেকটু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে চাঁদপুর নৌযান শ্রমিক ফেডারেশন কিন্তু চাঁদপুর লঞ্চঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারা ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। নৌযান শ্রমিক ফেডারেশন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলেছেন, এই যে ৭২ ঘন্টা সময়, এর মধ্যে যদি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না করা হয়, খুনিদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা আগামী ২৬ তারিখ থেকে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখবেন বলে তারা আমাকে জানিয়েছেন। আমি যদি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই, আমি কথা বলেছিলাম চাঁদপুর নৌ সদর থানার যিনি ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনায় আসলে তারা এখনো কি ধরনের কাজ করছেন। তিনি বলছেন এই ঘটনায় কিন্তু সিআইডি, পিআইবি এবং পুলিশের একাধিক টিম কাজ করছে। তারা মাঠে নেমে পড়েছে, তারা তথ্য প্রযুক্তির সাহায্যে এবং বিভিন্ন সহায়তায় তারা কাজ করে যাচ্ছেন। তারা আশা করছেন দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডে উদ্ঘাটন করতে পারবেন এবং আসামিদেরকে কিন্তু আইনের আওতায় আনতে পারবেন। আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাকে, এখন কিন্তু এই যে যাদের পরিচয় শনাক্ত হয়েছে, এদের কয়েকজনের বাড়ি কিন্তু ফরিদপুর জেলায় এবং কয়েকজনের নড়াইল জেলায়। এরা কিন্তু এই জাহাজটি যে আল বাখেরা যে জাহাজ রয়েছে বৃষ্টি এন্টারপ্রাইজের, সেখানের স্টাফ ছিলেন
এবং আমরা দেখেছি যে তারা গতকাল তাদের বিকেল দিকে চাঁদপুরের মেঘনা নদীর যে মাঝির বাজার এলাকা থেকে তা নোঙ্গর করা অবস্থায় তাদেরকে কিন্তু অচেতন অবস্থায় আরেকটি জাহাজ কিন্তু বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে তারা কিন্তু 999-এ ফোন দিয়ে প্রশাসনকে জানান এবং জাহাজ মালিককে অবহিত করেন। তারই প্রেক্ষিতে কিন্তু এখানে পুলিশ প্রশাসন, কোস্টগার্ড তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিন্তু তাদের উদ্ধার করে এবং মরদেহ সেখানে ঘটনাস্থলে 5 জনের মরদেহ উদ্ধার করে, 3 জনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। চাঁদপুর সদর হাসপাতালে আনার পর সেখানে 2 জনকে মৃত ঘোষণা করেন এবং একজনের অবস্থা গুরুতর হয় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আমরা ঢাকায় যে রয়েছে তার অবস্থা এখনো কিন্তু শঙ্কামুক্ত নয়, অর্থাৎ তার অবস্থাও কিন্তু গুরুতর। এরপর এখানে যারা জাহাজ শ্রমিক রয়েছেন, স্বজনরা রয়েছেন, তারা সবাই দাবি করছেন যে এই যে নৃশংস হত্যাকাণ্ড এটি যেন দ্রুত এর বিচারের আওতায় আনা হয় এবং এর রহস্য উদ্ঘাটন করা হয়। গতকালকে আমরা দেখেছি স্থানীয়রা ধারণা করেছেন আসলে ডাকাতদের হামলায় আসলে আহত হয়েছেন এমনটাই ধারণা করছেন, কিন্তু আজকে স্বজনরা যেটি দাবি করছেন সেটি হচ্ছে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটি তারা বলছেন কেননা যেখানে জাহাজের মধ্যে ডাকাতি হলে তাদের মালামাল লুট হতো, বিভিন্ন সামগ্রী লুট হতো, কিন্তু তাদের বিভিন্ন আসবাবপত্র কিন্তু জাহাজে পড়ে আছে। এই হচ্ছে অবস্থা। তো সর্বশেষ আমরা বলতে পারি সবাই আশা করছেন এই ঘটনায় কিন্তু চাঁদপুরে চাঞ্চল্য বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যেন এই হত্যাকাণ্ডে এর ঘাতকদেরকে আইনের আওতায় আনতে পারে। তো এই ছিল চাঁদপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শরীফ। চাঁদপুরে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ। শুরু হলো পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকা পৌঁছয় নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে চলাচল করায় খুলনা থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র 4.25 ঘন্টা। যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশি যাত্রীরা। কমলাপুরে তাদের স্বাগত জানান রেল উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। এরপর রূপসী বাংলা ট্রেনের যাত্রা উদ্বোধন করেন তিনি। রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজের উপদেষ্টা জানিয়ে উপদেষ্টা বলেন, রেলের বর্তমান অবস্থার কারণ অপব্যয়, তাই যেখানে যাত্রী বেশি হবে সেখানে রেল থামবে। রেল পরিচালনায় ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি জানিয়ে আয় বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের তাগিদ দেন উপদেষ্টা। আশা করতে পারবো আবার ঢাকা থেকে খুলনা রূপসী বাংলার মাধ্যমে খুলনা বেনাপোল যেতে পারবে অনেক যাত্রী। আলহামদুলিল্লাহ খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা আসছি। মানে বাসেতে তেমন ভাড়াও কম, মানে খুবই ভালো, যে বলার মতো না। যেহেতু আমার ট্রেন সার্ভিসটা এত ভালো লেগেছে, বাসে অনেক ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। প্রথম ট্রেনে যাত্রী হতে পারে, খুবই খুশি আমরা। বাসের থেকে ট্রেনের ভ্রমণটা অনেক বেশি আরামদায়ক ছিল, আর ছেলে মেয়ে নিয়ে যেহেতু আসছি খুবই স্বস্তিরও ছিল। তখন ফেরি সার্ভিস ছিল, তখন ফেরিতেই 3-4 ঘন্টা লেগে যেত। এখন সেই 3-4 ঘন্টার মধ্যে আমরা ঢাকা আসতে পারতেছি। বাসের চাইতেও এটা আমার কাছে বেটার লাগছে, কারণ কোনো জ্যামের কোনো নাই। মোটামুটি আমি স্যাটিসফাই। ভালো ছিল, সার্ভিসও ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। দীর্ঘদিন পর পূরণ হলো বহুল প্রতীক্ষিত স্বপ্ন। পদ্মার বুক চিরে ছুটল নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এতে খুশি যাত্রীরা। সহকর্মী নূর ইসলাম রকির সহায়তায় টেস্ট রিপোর্ট। পদ্মার বুক চিরে ছুটল জাহানাবাদ এক্সপ্রেস। মঙ্গলবার সকাল 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে বাণিজ্যিক যাত্রা করে ট্রেনটি। খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব 376 কিলোমিটার। নতুন এই রেলপথ নির্মাণে যাতায়াতের দূরত্ব কমেছে 177 কিলোমিটার। সোমবার সাপ্তাহিক বন্ধ ছাড়া ট্রেনটি প্রতিদিনই সকাল 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, পৌঁছাবে 9:45-এ। আবার ঢাকা থেকে রাত 8টায় ছেড়ে রাত 11:40 খুলনা পৌঁছাবে। মাত্র 4.25 ঘন্টায় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাওয়া আনন্দিত যাত্রীরা। এখন খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি, আবার
অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবো, এর জন্য আমাদের সবার সুবিধা হয়েছে। তো কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে, তাই খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে। খুলনা থেকে ঢাকার সর্বনিম্ন 445 টাকা এবং সর্বোচ্চ 1330 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়েও কম। খুলনা থেকে ঢাকা পৌঁছাতে সময় ও অর্থ কম লাগায় খুশি যাত্রীরা। সকাল 6টা থেকে আমরা 10টার আগেই পৌঁছে যাবো ঢাকাতে, খুবই ভালো লাগছে। ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। হ্যাঁ, এখান থেকে ঢাকায় যেতে টাইম কম লাগবে। খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, ট্রেনটিতে রয়েছে 11টি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী বগি, আসন 768টি। আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রি হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে 553টি, যেটা রেশিও হিসেব করলে 70% দাঁড়ায় আর কি। টোটাল সিট কভার ছিল 768, এবং এতে হচ্ছে 11টি হচ্ছে মানে যাত্রীবাহী এবং একটা হচ্ছে লাক্ষিত বিমান, যেটাতে আমাদের মালামাল পরিবহন করা হয়। স্টেশন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে জাহানাবাদের টিকিট। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার সকাল 11টার দিকে তিনি কারামুক্ত হন। সিনিয়র জেল সুপার আল মামুন জানান, আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। পিন্টুর কারামুক্তির খবরে গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী কারা ফটকে ভিড় করেন। কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাচ্ছেন তিনি। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাবেন। 2008 সালের জানুয়ারিতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই কারাগারে আছেন। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন তার ছোট ভাই। জুলাই আগস্টের গণ আন্দোলন আশুলিয়ায় 6 শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার মামলায় ঢাকা 19 আসনের তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গেল 5 আগস্টে 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। তখনকার সাভার আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া নাম গোপন রেখে আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে। আশুলিয়া এলাকায় 5ই আগস্ট তারিখে 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে। যারা অপরাধের একদম মাস্টার মাইন্ড ছিলেন, একদম টপে যারা আছেন, তাদেরগুলোকে আমরা আগে নিয়ে আসছি, ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাব। সুতরাং কাউকে আশাহত হওয়ার প্রয়োজন নাই। জুলাই আগস্ট বিপ্লবে জীবন বাজি রেখে শিক্ষার্থীদের সঙ্গে থেকেও মামলার আসামি খুলনার এক বিএনপি নেতা। মামলার বাদী জানেই না আসামি কতজন বা কি বা তাদের পরিচয়। বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ব্যক্তিকেও হত্যা দেখিয়ে মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 16তম পর্ব। অনুসন্ধান করেছেন খুলনা প্রতিনিধি নূর ইসলাম রকি, জানাচ্ছেন এম এ আজিম। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগ মুহূর্ত। খুলনা যেন রণক্ষেত্র তখন। তার মধ্যেই শিক্ষার্থীদের বাঁচাতে শুধু নিজে ছুটে যাননি, সবাইকে এগিয়ে আসার এমন আকুতি খুলনা মহানগর বিএনপির কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠুর। খুলনা
প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান, আমাদের সন্তানদের বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমরা একটা বাবার আত্মনাদ, বাবার কষ্ট বুঝতে হবে। অথচ তখনকার হামলা আর বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি এখন তিনি নিজেও। আমরা ওই আন্দোলনটায় সম্মুখীন ছিলাম, এই লড়াইটাকে অনেকে ভালোভাবে মেনে নেয় নাই। শুধু মিঠু নয়, বিএনপির অনেক নেতারাই আসামি হয়ে আছে বিএনপির অফিস ভাঙচুরের। অনেকেই আবার শিক্ষার্থীদের পক্ষে থেকেও হয়েছেন আসামি। কে বা কারা আমার ওই যে বিএনপির আমাদেরই আমরা যে অফিসে সেই অফিসেরই পুরানো মামলা আমারে নাম জড়াই দিছে আর কি। এটা কি উদ্দেশ্যে করছে সেটা আমরা সত্য জানি না, কিন্তু এটা যদি প্রশাসন ওই খোঁজ খবর নেয় কি তদন্ত করে, সেটা সত্যটা বেরোয় আসবে। মামলার বাদী বলছে কে কিভাবে আসামি হয়েছেন তা জানেনই না তিনি। এটা আপনার মানে চারিদিকে নামগুলো আসছে তো, আর কে কোন পাশ দিয়ে দিচ্ছে এইটাই। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের ঘটনাকে হত্যা দেখিয়ে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা নিয়ে ক্ষুব্ধ খোদ নিহতের বাবা। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, তো আমি কিছুই জানি না তো মামলার কারা করলো আল্লাহ জানে। আমার এই কাগজপাতি নিয়েছে, ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না বাবা। আমি অন্ধ, আমার একটা চোখ আছে। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্যের বিষয়ে অবগত পুলিশ বলছে তদন্তে অব্যাহতি দেয়া হবে নিরপরাধীদের। আমরা এটা হচ্ছে তদন্তের বিষয়, তদন্ত না করে আসলে ফাইনালি তদন্ত না করে বলাই যায় না যে কে কতটা জড়িত। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন থানায় জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় 16টি মামলা হয়েছে। এতে 2000-এরও বেশি আসামি করা হলেও অধিকাংশরাই ঘটনার সাথে সম্পৃক্ত না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। অস্তিত্ব সংকটে সাভারের ঐতিহাসিক দেওয়ানবাড়ি কমপ্লেক্স মসজিদ। রাজুককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদ ভবনের সামনে পুকুর ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে মার্কেট ও ভবন সহ নানা স্থাপনা। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দেওয়ান ইমনের তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। কৌতূহলী দুরন্ত কিশোর অনুকে ধর্মশিক্ষা নিতে মাদ্রাসায় পাঠায় বাবা। মাটির ময়না চলচ্চিত্রের সেই মাদ্রাসা ভবনটি মূলত সাভারের আমিনবাজারের ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ি কমপ্লেক্স। 18 শতকে জনাব আলী হাজি নামে এক ব্যক্তি তুরাগের তীরে নির্মাণ করেন এ বাড়ি। চলচ্চিত্রটিতে বাড়ির সামনে দেখা যায় 4 ঘাট বিশিষ্ট স্বচ্ছ জলের পুকুর, কারুকার্যময় সীমানা প্রাচীর ও 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বর্তমানে ভবনটি দেখে এর প্রাচীন জৌলুস বোঝার উপায় নেই। বাড়ির সামনের পুকুরটি ভরাট করে গড়ে তোলা হয়েছে মার্কেট, চলছে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি, হারিয়েছে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর। আগে তো খুব সুন্দর পুকুর ছিল, এখন তো এটা ভরাট করে শেষ করছে। একটা রাজুকের নোটিশ ছিল, এই নোটিশ অমান্য করেই তারা এগুলো করছে। অনেক ভাইরাল লোক আইতে এই বাড়িটা দেখবে বিলা, বিদেশিরাই তো সিন লয়ে গেত, ছবি লয়ে গেত। এই বাড়িটা অনেক সৌন্দর্য আসলে। তো প্রাচীন এই স্থাপনাটি ভরাট ও বিক্রি বন্ধে 2021 সালের 28 ডিসেম্বর নিষেধাজ্ঞা জারি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে গ্যাজেটভুক্ত সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় হাজী আব্দুস সবুর এবং তার 2 ছেলে অনিক ও ইমন। পুকুর ভরাট করে মার্কেট বানিয়ে ভাড়া দেওয়ার পাশাপাশি গড়ে তুলেছেন ফাতেমা কমপ্লেক্স। রাজু কি করবে, একটা যে করে সেটা হলো এসব করার পরে দিয়েছে, আগে কোনো নোটিশ দেয় না। 200 বছরের পুরনো স্থাপত্য রক্ষায় ব্যবস্থা নিতে আমিনবাজার ইউনিয়ন পরিষদ ও সাভার মডেল থানা কর্তৃপক্ষকে রাজুকের পক্ষ থেকে আহ্বান করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমান প্যানেল চেয়ারম্যান বলছেন সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এটা যদি আমার ডিসি অফিস কিংবা ইউনিয়ন অফিস থেকে যদি চিঠি আসে যে এটা সরকারি জায়গা, যে ভরাট করে হলে উচ্ছেদ করানো লাগবে, উচ্ছেদ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সবই ব্যবস্থা নিব। ইতিহাস ঐতিহ্যের এ ভবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বিশেষজ্ঞদের। সরকার, বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এর গুরুত্বটা অনুধাবন করেন, এটা অর্থ করতে পারেন, তাহলে অবশ্যই এটা রক্ষা করবে বলে আমি আশা করি।
প্রাচীন এ স্থাপনাটিকে সংরক্ষণ করতে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সাভারবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জ পেচারকান্দা সেতু বর্ধিতকরণ ও সংস্কার কাজের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে, তবে এখনও অসম্পূর্ণ প্রায় 35% কাজ। বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে লাখো মানুষ। মানিকগঞ্জ থেকে আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। 2008 সালে এলজিডির অধীনে ধলেশ্বরী নদীর উপর নির্মাণ করা হলেও বন্যার ভাঙনে সেতুর উত্তর পাশে সড়ক নদীতে বিলীন হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। পরে 2023-24 অর্থ বছরে 2,55 লাখ টাকা ব্যয়ে 25.8 মিটার সেতুর বৃদ্ধি ও সম্পূর্ণ সেতুর সংস্কার কাজ হাতে নেয় এলজিডি। চলতি বছরের 20 জুলাইয়ের মধ্যে তা বাস্তবায়নের কথা থাকলেও এখনও বাকি 35% কাজ। যানবাহন নিয়ে জেলা সদরে যেতে হচ্ছে কমপক্ষে 15 কিলোমিটার ঘুরে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে কাছের মই ও ট্রলার ব্যবহার করে নদী পার হচ্ছেন স্থানীয়রা। এই ঢালটা উঠতে যে এত কষ্ট, আপনার বৃদ্ধ মানুষের কথা কি বলবো, আমি নিজেই হাঁপিয়ে যাই, আমার হার্টবিট বেড়ে যায়। অনেক জায়গার লোক এই রাস্তায় চলাফেরা করে। যে অবস্থায় আছে তাতে জনগণ খুব অসুবিধা হচ্ছে। রাত্রি দিনে সারা রাতে কিন্তু মানুষ যাতায়াত করে। ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো দীর্ঘগতিতে কাজ চলছে, ব্রিজের কাজও ভালো হচ্ছে না। হাঁটাচলা করতে অসুবিধা, বাসের মই ব্যবহার করতে হয়, আবার মাঝে মাঝে ভাঙে যায়। ট্রলারে কত সময় দেখা যায় স্কুলে আসার সময় দেরি হয়ে যায়, ওই সময় এক সময় পারে আসে এক সময় পারে আসে। দেশের পথ পরিবর্তনের কারণে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন হয়নি। আগামী 2 মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানান এলজিডির এই নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে আমরা ঠিকাদারকে তাগাদা দেওয়ার পর ঠিকাদার পুনরায় মোবিলাইজেশন হয়েছে, কাজ শুরু হয়েছে। আজকেই একটি স্ল্যাবের ঢালের কাজ চলমান। নতুন একটি ওয়ার্ক প্ল্যান নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী 2 মাসের মাঝে ব্রিজের কাজটি সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে। জনগণের ভোগান্তি লাঘবে সেতুর কাজ দ্রুত শেষ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্জনের পাশাপাশি আছে হারানোর বিয়োগ গাঁথাও। চলে গেছেন অনেক গুণীজন। সেই তালিকায় আছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে আলোচিত রাজনীতিক। 24-এ হারানোর বিয়োগ গাথা জানাচ্ছেন হাসান মাহমুদ। শেষ হতে চলল আরও একটি ক্যালেন্ডারের পাতা। নানা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশের 2024। এ সময় বাংলাদেশ হারিয়েছে অসংখ্য গুণীজনকে। এবছর 5 অক্টোবরে মারা যান সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। পেশায় চিকিৎসক হলেও দেশের রাজনীতি ও সংস্কৃতিতে তার অবদান ছিল অসামান্য। 21 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের খ্যাতিমান সাংবাদিক, শিক্ষক ও প্রাবন্ধিক 21-এ পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আব্দুল গফুর। চলতি বছর 11 মে পরপারে পাড়ি জমান কমিউনিস্ট আন্দোলনের প্রবাদ পুরুষ, তাত্ত্বিক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক হায়দার আকবর খান রণ। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর 16 অক্টোবর মারা যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। হারানোর তালিকায় আছেন দেশের প্রখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গেল 13 ডিসেম্বর মারা যান প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। 16 জানুয়ারি মারা যান কলামিস্ট, সাংবাদিক ও দৈনিক দিনকাল সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। চলতি বছর 24 জুলাই মারা যান দেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাইলস ব্র্যান্ডের লিড গিটারিস্ট শাফিন আহমেদ। 13 মার্চ নিভৃতে পাড়ি জমান বাংলা সঙ্গীতের নক্ষত্র গীতিকার ও সুরকার সাদি মোহাম্মদ। 12 ডিসেম্বর মারা যান 21-এ পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। 20 ডিসেম্বর মৃত্যু হয় সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। জয়পুরহাটে দাপিয়ে বেড়াচ্ছে 25,000 অটোরিকশা। তীব্র যানজটে নাকাল নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। এসব যানের বৈধতা নিয়ে পৌর কর্তৃপক্ষকে দুষছে BRTA। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
জয়পুরহাটের সড়কে বেড়েছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। শহর ও জেলার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও অটোরিকশা। এসব যানের চালকদের নেই কোনো লাইসেন্স, নেই প্রশিক্ষণ। যত্রতত্র চলাচল ও ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। লেগে থাকে যানজট। 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 1 ঘন্টা। যানজট নিরসনে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ চান শহরবাসী। আমার বাড়ি খন্দনকুটিবাড়ি ব্রিজ, ওখান থেকে আসতে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। অথচ যদি যানজট মুক্ত থাকতো তাহলে আমার 10 থেকে 15 মিনিটে আমি শহরে আসতে পারতাম। দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এরা যেন ভাগ ভাগ করে দেয়। ব্যাটারি চালিত অটোরিকশা গুলো শহরে যদি না আসে এই একটা ব্যবস্থা করতে হবে এবং লোকেশন তাকে সিলেক্ট করে দিতে হবে। সড়ক দাপিয়ে বেড়ানো এসব অবৈধ যানকে টাকার বিনিময়ে বৈধতা দেয় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার লাইসেন্স পরিদর্শক বললেন, পৌর পরিষদের সিদ্ধান্ত মতেই লাইসেন্স দেওয়া হয় এসব অবৈধ যানকে। ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, অটোরিকশা এগুলোর লাইসেন্স পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক কার্যকরী করা হয় এবং লাইসেন্স পরিদর্শক হিসাবে আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী আমি এই লাইসেন্স প্রদান করে থাকি। পৌরসভা এসব যানের রেজিস্ট্রেশন দিতে পারে কিনা তা জানা নেই বিআরটি এর এই কর্মকর্তার। পৌরসভা কিছু গাড়ি হয়তো টোকেন বেসিসে রেজিস্ট্রেশনের আওতায় তারা আনছে, কিন্তু এটা আইনসিদ্ধ কতটুকু আমার জানা নাই। পৌরসভা দিতে পারে কিনা, আমরা যতটুকু জানি যে যদি কোনো ভেহিকেল রাস্তায় চলে বা এটার কোনো রেজিস্ট্রেশন নিতে হয় সেক্ষেত্রে এটার টোটাল অথরিটিটা হচ্ছে বিআরটি এর কাছে। ট্রাফিক পুলিশ বলছে, সড়কে অতিমাত্রায় এসব অবৈধ যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের যে রাস্তার আয়তন, এই রাস্তার আয়তনের তুলনায় অধিক সংখ্যক রিক্সা চলাচল করছে। এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত ছোট বড় রিকশা, অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 1807টি। তবে জেলার শ্রমিক সংগঠনগুলোর সূত্র অনুযায়ী সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে ভিসা ন্যাশনাল নেট সেটেলমেন্ট সার্ভিসের এজেন্ট হিসেবে দায়িত্ব পেল ইস্টার্ন ব্যাংক। সোমবার ইবিএল এর কার্যালয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেন। ভিসার এনএনএসএস ফ্রেমওয়ার্কে আর্থিক নিষ্পত্তি অধিদপ্তর নির্ভরযোগ্য ও দ্রুত হওয়ার আশা সংশ্লিষ্টদের। এ সময় সাব্বির আহমেদ বলেন, তাদের লক্ষ্য হল দেশের ভেতরে ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারিত করা। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। সবুজ গাছপালায় সাদা বরফের আস্তরণ, তুষারের শুভ্রতায় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে ভারতের উত্তরাঞ্চলে। তাপমাত্রা গড়ে নেমে এসেছে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে। লেকের পানি পরিণত হয়েছে বরফে। তবে এ সৌন্দর্য দুর্ভোগে ফেলে দরিদ্র ও শ্রমজীবী মানুষকে। আয় কমায় বিপাকে পড়েছেন তারা। আরবিদ আফসারের রিপোর্ট। সবুজ আর সাদা মিলেমিশে একাকার। তুষারপাতে গাছপালায় বরফের আস্তরণ, এ যেন প্রকৃতির এক অনন্য রূপ। তুষারপাত ভারী হওয়ায় ছাতা ধরে হাঁটছে অনেকে, গাড়ির গ্লাসেও জমে আছে বরফ, সড়কে হাঁটতে হচ্ছে ভারী পোশাকে। সোমবার ভারতের সিমলাতে শুরু হয়েছে বছরের প্রথম তুষারপাত। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় যানবাহনগুলোর ভোগান্তি পোহাতে হলেও জনমনে কাজ করছে আনন্দ, স্মৃতি রাখতে তুলছে ফটো। আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হতাম, কিন্তু এখানে তুষারপাত দেখার পর আরো কিছুদিন থেকে যাচ্ছি। এত ভারী তুষারপাতে এক ভিন্ন রকম অনুভূতির সৃষ্টি হয়। আমরা এতে অনেক আনন্দ বোধ করছি। অন্যদিকে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে 3.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পড়েছে মারাত্মক ঠান্ডা। বছরের অন্যান্য সময়ে এই লেকে নৌকায় চড়ার জন্য পড়ত মানুষের হিড়িক, কিন্তু বরফে নৌকা চালাতে খেতে হচ্ছে হিমশিম। আয়ের উপরও প্রভাব পড়েছে মাঝিদের। 1 ফোঁটা তাপের জন্য ধরানো হচ্ছে আগুন।
পোড়ানো হচ্ছে লাকড়ি, তবুও যেন কমছে না ঠান্ডার তীব্রতা। এখানে অনেক ঠান্ডা, মনে হচ্ছে তাপমাত্রা মাইনাসে পড়ে গিয়েছে। গরম কাপড়, হিটার, টোপর ছাড়া রাস্তায় বের হওয়া যায় না। দিনের বেলায় তাপমাত্রা গড়ে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও রাতে তা পড়ে যায় মাইনাসে। লাদাখের জজিলা এলাকায় -24 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে তাপমাত্রা। এমন অবস্থায় কাশ্মীর ও লাদাখ অঞ্চলে চলতি মাসের 26 তারিখ থেকে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে সিমলার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শোভিত কাটিয়ার। সিমলা ও আশেপাশের এলাকায় বরফ পড়া 3 থেকে 4 ঘন্টা অব্যাহত থাকবে। তবে নিচু ও সমতল এলাকাগুলোতে বিকেলে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। উঁচু ও পাহাড়ি এলাকাগুলোতে মাঝারি ধরনের তুষারপাত অব্যাহত থাকবে। বছরের এ সময় অঞ্চলগুলোতে ঠান্ডা পড়লেও এবার অতিরিক্ত পরিমাণে ঠান্ডা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিছু কিছু মানুষ তা উপভোগ করলেও অনেকের জীবনে নেমে এসেছে ভোগান্তি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টার ফোন, বাংলাদেশের পাশে থাকার ঘটনা হোয়াইট হাউসের বিবৃতি। মেঘনায় নোঙর করা জাহাজের 7 খুন নিয়ে আটকে ধোয়াছড়া সহকর্মী হত্যার বিচার দাবিতে নৌ শ্রমিকদের বিক্ষোভ। খুনিদেরকে দ্রুতগতিতে ধরে এনে আইনের আওতায় যদি আনতে না পারে, ইনশাআল্লাহ আমরা 26 তারিখ দিবাগত রাত্রি 12:01 থেকে আদৌ কাজ করবো কি করবো না। পদ্মার বুক চিরে ছুটলেও জাহানাবাদ এক্সপ্রেস, খুলনা ঢাকা রুটে দূরত্ব কমলে 177 কিলোমিটার, সময় লাগছে মাত্র 4 ঘন্টা। ঢাকা থেকে খুলনা রূপসী বাংলার মাধ্যমে খুলনা বেনাপোল যেতে পারবে অনেক যাত্রী। আলহামদুলিল্লাহ খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা আসছি। দেখা যাক আগামীতে ভবিষ্যতে আমরা চাচ্ছি আরো যে একটা ভালো ট্রেন আমাদের একটু আসুক। খুবই ভালো লাগছে এবং আজকে টিকিট পেয়েছি, এটার মধ্যে আসছি, এই ট্রেনটা আসতে পারছি এবং এসে খুবই ভালো লাগতেছে। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 5 জনকে ট্রাইব্যুনালে হাজির নির্দেশ, 1 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন। বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের ঘটনাকে হত্যা দেখিয়ে ট্রাইব্যুনালে মামলা, ক্ষুব্ধ খোদ নিহতের বাবা, তদন্তে অব্যাহতির আশা। আমার এই কাগজপাতি নিয়েছে ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না বাবা, আমি অন্ধ, আমার চোখ একটা চোখ আছে। এবং সিলেটে NCL T20 ফাইনালে মুখোমুখি রংপুর ও ঢাকা মেট্রো, প্রথম শিরোপা জিততে মুখিয়ে দুদল। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি লিখে সার্চ করুন। ধন্যবাদ।